জৈব যৌগের দুনিয়াটা কিন্তু বিশাল, মানে লক্ষ লক্ষ যৌগ আছে এখানে। কিন্তু প্রশ্ন হলো, প্রত্যেকটা যৌগকে আমরা আলাদা করে চিনব কিভাবে? চলুন আজ দেখি রসায়নবিদরা এই নামকরণের বিশাল জট থেকে বেরিয়ে এসে কিভাবে একটা সহজ আর সুস্পষ্ট সিস্টেম তৈরি করলেন, যা প্রত্যেকটা যৌগকে তার নিজের একটা পরিচয় দিয়েছে। লাল পিঁপড়া থেকে ফর্মিক অ্যাসিড? হ্যাঁ, শুনতে একদমই অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। নামকরণের শুরুর দিকের গল্পগুলো কিন্তু ঠিক এমনই মজার ছিল, যদিও বেশিরভাগই ছিল বেশ এলোমেলো। একেবারে শুরুতে বিজ্ঞানীরা যে পদ্ধতিটা ব্যবহার করতেন তাকে বলা হতো সাধারণ বা প্রচলিত পদ্ধতি। মানে কোনো একটা যৌগের নাম দেওয়া হতো, সেটা কোথা থেকে পাওয়া গেল বা তার ধর্ম কী, এসবের ওপর ভিত্তি করে। যেমন ধরুন, ল্যাটিন ভাষার পিঁপড়েকে বলা হয় ফর্মিকা, আর সেখান থেকেই লাল পিঁপড়ার শরীর থেকে পাওয়া অ্যাসিডের নাম হল ফর্মিক অ্যাসিড। পদ্ধতিটা বেশ ক্রিয়েটিভ ছিল ঠিকই, কিন্তু সমস্যাটা হলো যত নতুন যৌগ আবিষ্কার হতে থাকল, এই পদ্ধতিটা ততই অচল হয়ে পড়ল। তো এই যে একটা সমস্যা তৈরি হলো, এটা সমাধানের জন্যেই রসায়নবিদরা সময়ের সাথে সাথে 3টে প্রধান পদ্ধতি বের করলেন। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতিগুলো কি কি ছিল। এই 3টে পদ্ধতি হল, 1 সাধারণ পদ্ধতি, 2 উদ্ভূত পদ্ধতি, আর 3 নম্বরটা হল জেনেভা বা আইইউপিএসি পদ্ধতি। এই 3টের মধ্যে শেষেরটা মানে আইইউপিএসি পদ্ধতিকেই কিন্তু এখন সারা বিশ্বে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। আর এর পেছনের কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। পার্থক্যটা এখানে একদম পরিষ্কার। দেখুন, সাধারণ পদ্ধতিটা ছিল মূলত উৎস নির্ভর আর অনেকটাই খেলখুশি মতো, মানে যার যা মনে হলো নাম দিয়ে দিল। অন্যদিকে আইইউপিএসি পদ্ধতিটা তৈরি হয়েছে যৌগের গঠন দেখে, মানে কার্বন শিকল আর কার্যকরী মূলকের উপর ভিত্তি করে, যা অনেক বেশি যুক্তিসঙ্গত আর গোছানো। এটা ছিল নামকরণের চিন্তাভাবনায় একটা বিরাট পরিবর্তন। তো চলুন এবার আমরা সরাসরি সেই সলিউশনে চলে যাই, মানে সেই পদ্ধতিতে যা সারা পৃথিবীর বিজ্ঞানীরা মেনে চলেন। আমরা কথা বলবো আইইউপিএসি পদ্ধতি নিয়ে। আইইউপিএসির পুরো নামটা হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আসলে 1892 সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে পৃথিবীর তাবর রসায়নবিদরা একসঙ্গে বসে এর ভিত্তিটা তৈরি করেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল এমন একটা সার্বজনীন ভাষা তৈরি করা, যা দিয়ে নামকরণ করলে পৃথিবীর যে কোনো প্রান্তের রসায়নবিদ যৌগটাকে সহজেই চিনতে পারবেন। এই দারুণ শক্তিশালী সিস্টেমটা বুঝতে হলে একটা আইইউপ্যাক নামকে এর 3টে মূল অংশে ভেঙে দেখতে হবে। চলুন আমাদের রসায়ন স্কুলে আজ দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। যে কোনো আইইউপ্যাক নামের মূলত 3টে অংশ থাকে। প্রথমে আসে উপপদ বা প্রিফিক্স, যা মূল শিকলের সঙ্গে লেগে থাকা বিভিন্ন শাখা প্রশাখার বর্ণনা দেয়। এরপর হল শব্দমূল বা ওয়ার্ড রুট। এটা নামের ভিত্তি, যা কার্বন শিকলটা কতটা লম্বা সেটা বলে দেয়। আর সবশেষে থাকে পরপদ বা সাফিক্স, যা বলে দেয় যৌগটা কোন পরিবারের সদস্য। যে কোনো যৌগের নামকরণের সবচেয়ে জরুরি আর প্রথম কাজটাই হলো ওর দীর্ঘতম কার্বন শিকলটাকে খুঁজে বের করা। কারণ ওই শিকলে ঠিক যতগুলো কার্বন থাকবে তার উপর ভিত্তি করেই শব্দমূল বা ওয়ার্ড রুট ঠিক করা হবে। এটাই কিন্তু নামের ভিত্তি। এই টেবিলটা দেখুন, কি দারুণ একটা প্যাটার্ন, তাই না? পদ্ধতিটা একদম সহজ আর যৌক্তিক। কার্বন সংখ্যার জন্য একটা নির্দিষ্ট শব্দমূল আছে, যেমন ধরুন 5টা কার্বনের জন্য পেন্ট। তার সাথে শুধু অ্যান পরপদ যোগ করে দিলেই অ্যালকেনের নাম হয়ে গেল পেন্টেন। কি সহজ! এইভাবেই মিথেন, ইথেন, প্রোপেন এই নামগুলো এসেছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? যদি দুটো যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু তাদের গঠন আলাদা হয়, মানে তারা যদি একে অপরের আইসোমার হয়, ঠিক এখানেই কাজে আসে উপপদ বা প্রিফিক্স। এন, আইসো এবং নিওর মতো কিছু উপসর্গ এই আলাদা আলাদা গঠনগুলোকে চিনতে সাহায্য করে। এই যেমন ধরুন এন পেন্টেন। এখানে এন অক্ষরটার মানে হল নরমাল, মানে এটা একটা সোজা সরল কার্বন শিকল, এতে কোনো শাখা প্রশাখা নেই। এবার তাকান আইসোপেন্টেনের দিকে। দেখছেন এখানে কার্বন শিকলের এক প্রান্তে একটা শাখা তৈরি হয়েছে। এই বিশেষ ধরনের শাখাযুক্ত গঠনটাকেই আইসো উপসর্গ দিয়ে বোঝানো হয়। আর সবশেষে নিওপেন্টেন। এর গঠনটা দেখুন, কি সুন্দর সিমেট্রিক্যাল। এখানে একটা কার্বন পরমাণু ঠিক মাঝখানে বসে অন্য 4টে কার্বন গ্রুপের সাথে জুড়ে আছে। এই ধরনের গঠনকে আমরা নিও উপসর্গ দিয়ে চিহ্নিত করি। তো এতক্ষণ যা যা দেখলাম তাতে এটা তো পরিষ্কার যে আইইউপিএসি পদ্ধতিটা বিজ্ঞানের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। চলুন এর আসল সুবিধাগুলো কি কি সেটা এক নজরে দেখে নিই। তাহলে এর আসল সুবিধাটা কি হলো? প্রথমত, এটা দ্ব্যর্থহীন,
মানে একটা যৌগের একটাই নির্দিষ্ট নাম হবে, কোনো কনফিউশন থাকবে না। দ্বিতীয়ত, নামটা নিজেই তথ্যপূর্ণ, মানে নামটা শুনলেই ওর গঠনটা কেমন তা বলে দেওয়া যায়। তৃতীয়ত, এটা লক্ষ লক্ষ যৌগের জন্য কাজ করে, সে যৌগ যতই সরল বা জটিল হোক না কেন। আর সবচেয়ে বড় কথা, এটা একটা সার্বজনীন ভাষা, যা সারা পৃথিবীর বিজ্ঞানীরা বোঝেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, শুধু রসায়ন কেন, বিজ্ঞানের যে কোনো শাখার কথাই একবার ভাবুন তো। যদি এমন একটা সার্বজনীন আর গোছানো ভাষা না থাকত, তাহলে কি বিজ্ঞানীরা একে অপরের সঙ্গে এত সহজে কাজ করতে পারতেন? আর আমাদের জ্ঞানবিজ্ঞানের চর্চা কি আজকের এই পর্যায়ে পৌঁছাতে পারত?